হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমরা 300 নামের একটি অসাধারণ এপিক সিনেমা এক্সপ্লেইন করেছিলাম। সেই মুভির দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। মুভিটির নাম 300 দ্য রাইজ অফ অ্যান এম্পায়ার। এই মুভিটির দ্বিতীয় পর্ব রিলিজ হয় 2014 সালে। আশা করছি প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টটিও আপনাদের ভালো লাগবে। এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। গত পর্বে অর্থাৎ এই মুভিটির প্রথম অংশে আমরা দেখেছিলাম যে স্পার্টার রাজা লিওনাইডাস তার 300 জন যোদ্ধা নিয়ে 3 লক্ষ পার্সিয়ান সেনার বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধে যায়। সেখানে স্পার্টান 300 জন যোদ্ধাই লক্ষ লক্ষ পার্সিয়ান সেনার বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে কাবু করে ফেলে। কিন্তু যেহেতু তারা সংখ্যায় অনেক কম ছিল, তাই শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করতে পারে না। ফলে সেখানেই তারা পার্সিয়ান সেনাবাহিনীর হাতে নিহত হয়। তো এই যুদ্ধেরও 10 বছর আগে গ্রিকদের আরেকটি গোত্রের সাথে পার্সিয়ানদের যুদ্ধ চলছিল। সেখানে এথেন্স দখলের উদ্দেশ্যে ম্যারাথন প্রাঙ্গণে রাজা ডেরিয়াস তার পার্সিয়ান সেনাবাহিনী নিয়ে হাজির হয়। এই যুদ্ধে এথেন্সের যোদ্ধাদের সাথে পার্সিয়ান সেনাদের এক মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এথেন্সের বীর সেনাপতি থমিস্টিক্লিসের তলোয়ারের আঘাতে একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকে পার্সিয়ান সেনারা। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে রাজা ডেরিয়াসকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে থমিস্টিক্লিস, আর তীরও সোজা গিয়ে লাগে নিশানা মতো ডেরিয়াসের বুকে। ডেরিয়াসের পুত্র জেরোজিক্স পিতাকে বাঁচাতে আসলেও কিন্তু তার শেষ রক্ষা হয় না। মৃত্যুর কোলে ঢলে পড়ে ডেরিয়াস। আর মৃত্যুর আগে ডেরিয়াস তার ছেলে জেরোজিক্সকে গ্রিকদের সাথে যুদ্ধ জড়াতে নিষেধ করে। সে বলে যে একমাত্র দেবতারাই গ্রিকদেরকে পরাজিত করতে পারে, অর্থাৎ সৃষ্টিকর্তাই গ্রিকদেরকে হারাতে পারে, তাই সে যেন তাদের সাথে যুদ্ধ করতে না যায়। এদিকে ডেরিয়াসকে মারার পর থমিস্টিক্লিস বুঝতে পারে যে রাজা ডেরিয়াসকে হত্যা না করে সেদিন জেরোজিক্সকে হত্যা করলে তার বেশি লাভ হতো, কারণ এখন জেরোজিক্স সিংহাসনে বসে অবশ্যই তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে হাজির হবে এবং পুনরায় গ্রিসে আক্রমণ করবে। তাই সে চিন্তিত হয়ে পড়ে। এদিকে পিতার মৃত্যুর পর জেরোজিক্স ভেঙে পড়লে তাকে সান্ত্বনা দিতে একটি সুন্দরী মেয়ে তার কাছে আসে। এই মেয়েটি মূলত আর্টিমিশিয়া। সে ছিল পার্সিয়ান নৌ কমান্ডার। তো সে জেরোজিক্সকে বলে যে তোমার বাবার শেষ কথাগুলো আসলে সতর্কতা নয়, বরং সেটা তোমার জন্য একটা চ্যালেঞ্জ। তিনি তোমাকে গ্রিকদের সাথে যুদ্ধ করতে নিষেধ করে মূলত একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কাজেই যদি কেবল দেবতারাই গ্রিকদেরকে পরাজিত করতে পারে, তবে তুমি হবে দেবতাদের রাজা। তো এরপর দেখা যায় যে আর্টিমিশিয়া জেরোজিক্সকে শক্তি অর্জন করতে মরুভূমিতে পাঠায়। সেখানে প্রচন্ড তাপ ও তৃষ্ণায় কাতর হয়ে জেরোজিক্স একটি অদ্ভুত গুহার ভিতরে প্রবেশ করে। সেখানে সে সমস্ত খারাপ শক্তি অর্জনের জন্য পানিতে ডুব দেয়, আর তারপর শয়তানি শক্তি হিসাবে নতুন জেরোজিক্সের জন্ম হয়। সমস্ত শক্তি অর্জন করে জেরোজিক্স তার রাজ্যে ফিরে আসে, আর রাজ্যে ফিরে এসেই সে গ্রিকদের দিকে যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দেয়, অর্থাৎ হয় যুদ্ধ করো নয়তো জেরোজিক্সের সামনে মাথা নত করো। এদিকে থমিস্টিক্লিস এথেন্সে তার কাউন্সিল সভায় পার্সিয়ানদের সাথে যুদ্ধের ব্যাপারে আলোচনা করে। যদিও এথেনীয়রা মরিয়া হয়ে পার্সিয়ানদের ধ্বংস করতে চাইতো, কিন্তু পার্সিয়ানদের লক্ষ লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নিশ্চিত মৃত্যুর মুখে তাদের সৈন্যদের পাঠাতে তারা আগ্রহী ছিল না। কিন্তু থমিস্টিক্লিস তাদেরকে বোঝায় যে যদি তারা যুদ্ধ করে পার্সিয়ানদের পরাজিত না করে, তাহলে জেরোজিক্সের বাহিনী তাদের শহরে আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দিবে। কাজেই সকল গ্রিকদের একত্রিত হয়ে পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ভিউয়ার্স, এখানে আমরা একটা বিষয় জানতে পারি যে গ্রিকরা সবাই অনেক শক্তিশালী যোদ্ধা হলেও তারা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রে বিভক্ত ছিল। তাই পার্সিয়ানদের লাখ লাখ সৈন্যের মোকাবেলা করতে হলে তাদেরকে একসাথে যুদ্ধ করতে হবে। তো এরপরের সিনে দেখা যায় যে থমিস্টিক্লিস যুদ্ধের সাহায্য চাইতে স্পার্টায় যায়। সেখানে গিয়ে থমিস্টিক্লিস জানতে পারে যে লিওনাইডাস ইতিমধ্যেই তার লোকদেরকে নিয়ে পার্সিয়ানদের সাথে যুদ্ধ করতে চলে গেছে। তো এটা শুনে থমিস্টিক্লিস মর্মাহত হয়, কারণ যদি লিওনাইডাসের বাহিনী তাদের সাথে যোগ দিত এবং তারা একত্রিত হয়ে যুদ্ধ করতে পারত, তাহলে তারা পার্সিয়ানদেরকে অনায়াসেই পরাজিত করতে পারত। তো থমিস্টিক্লিস কুইন গোগ্রার কাছে, অর্থাৎ লিওনাইডাসের ওয়াইফের কাছে পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য স্পার্টানদের সহায়তা চায়। কিন্তু কুইন গোগ্রা তাদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। উল্টো সে থমিস্টিক্লিসকে অপমান করে, কারণ স্পার্টানরা জাতিতে গ্রিক হলেও তারা কিন্তু নিজেদের স্বতন্ত্র আর মুক্ত মনে করত। তাই কোনো আশার আলো দেখতে না পেরে থমিস্টিক্লিস হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। তো এরপরের সিনে দেখা যায় যে যুদ্ধের খবরাখবর আনার জন্য থমিস্টিক্লিস সিলিয়াসকে পার্সিয়ান নৌবহরে পাঠায়। সে পার্সিয়ান সেনাদের আড়ালে লুকিয়ে থেকে যুদ্ধের খবর সংগ্রহ করে। কিন্তু আর্টিমিশিয়া যেহেতু খুবই চালাক এবং চতুর ছিল, তাই সে সিলিয়াসকে ধরে ফেলে। কিন্তু তাদের হাতে ধরা পড়ার আগেই সিলিয়াস পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তো সেখান থেকে সিলিয়াস সোজা চলে আসে থমিস্টিক্লিসের কাছে। সেখানে এসে সিলিয়াস জানায় যে আর্টিমিশিয়া নামে একজন নারী সমুদ্রে পার্সিয়ান সেনাদের নেতৃত্ব দিচ্ছে।
আর্টেমিসিয়া একজন পেশাদার খুনি এবং ভয়ানক যোদ্ধা। সে গ্রিকদের ধ্বংস করতে মরিয়া। তো মুভির এই অংশে আমরা জানতে পারি যে আর্টেমিসিয়া নিজেও একজন গ্রিক সন্তান, অর্থাৎ তার শরীরেও কিন্তু গ্রিকদের রক্তই বইছে। তা সত্ত্বেও সে গ্রিকদেরকে ধ্বংস করতে চায়, কারণ যখন সে ছোট ছিল তার চোখের সামনে গ্রিক রাজাকাররা তার পুরো পরিবারকে হত্যা করে। তারা আর্টেমিসিয়াকে ধরে নিয়ে যায় এবং একটি গ্রিক স্লেভ জাহাজে আটকে রেখে বছরের পর বছর ধর্ষণ করে, শারীরিকভাবে নিপীড়ন চালায়। আর এরপর সে পুরোপুরি অকেজো হয়ে গেলে তাকে একটি রাস্তার পাশে ফেলে দেয়। আর তখনই একজন পার্সিয়ান দূত তার জীবনদাতা হিসাবে আবির্ভূত হয়। সে তাকে পারস্যে নিয়ে গিয়ে আশ্রয় দেয় এবং সুস্থ করে তোলে। সেখানে আর্টেমিসিয়াকে শুধু ভালো খাবার আর ভালো বাসস্থানই দেওয়া হয় না, বরং পারস্যের শ্রেষ্ঠ যোদ্ধাদের কাছ থেকে এক ভয়ানক যোদ্ধা হওয়ার ট্রেনিংও দেওয়া হয়। আর তখন থেকেই গ্রিকদের ধ্বংস করা তার জীবনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তো এরপর গ্রিকদের হত্যা করে ধীরে ধীরে রাজার মন জয় করে আর্টেমিসিয়া। আর এভাবেই সে একসময় পার্সিয়ানদের নৌ কমান্ডার নিযুক্ত হয়। তো যাই হোক, এরপর কাহিনী বর্তমানে চলে আসে আর শুরু হয় এই মুভির সবচেয়ে আকর্ষণীয় পার্ট, অর্থাৎ যুদ্ধের মুহূর্ত। থমেস্টিক্লিস তার বাহিনী নিয়ে এজিয়ান সাগরে যায়। অন্যদিকে লক্ষ লক্ষ পার্সিয়ান জাহাজ যুদ্ধের জন্য অপেক্ষা করছে। তো যুদ্ধ শুরুর পূর্বেই থমেস্টিক্লিস তার বাহিনীকে একটি মোটিভেশনাল স্পিচ দিয়ে সাহস যোগায়। অন্যদিকে আর্টেমিসিয়াও তার কমান্ডারদেরকে যুদ্ধের গাইডলাইন দিতে থাকে। যুদ্ধ শুরু হলে শত শত দৈত্যাকার পার্সিয়ান জাহাজ প্রবল বেগে গ্রিক নৌতরীগুলোর দিকে ছুটে আসতে থাকে। আর পার্সিয়ানদের জাহাজগুলো আকারে যেমন বিশাল ছিল, দেখতেও ততটাই কিন্তু মজবুত। কিন্তু সমস্যা হচ্ছে জাহাজের মাঝখানটা ছিল দুর্বল। তাই থমেস্টিক্লিসের প্ল্যান হলো জাহাজের মাঝখানের দিকে আক্রমণ করা। তো যেই কথা সেই কাজ, পার্সিয়ানরা সামনের দিকে অগ্রসর হলে গ্রিকদের নৌতরীগুলো দুই দিক থেকে এসে পার্সিয়ান জাহাজগুলোর মাঝখানে আক্রমণ করে। আর এতে একে একে জাহাজগুলো ভেঙে পানিতে তলিয়ে যেতে থাকে। তো থমেস্টিক্লিসের এই প্ল্যানের কারণে সেদিনের মতো কিন্তু যুদ্ধে পার্সিয়ানরা কোনো সুবিধা করতে পারে না, বরং তাদেরই বিপুল ক্ষয়ক্ষতি হয় আর পরাজিত হয়ে ফিরে আসতে হয়। তো এতে আর্টেমিসিয়া ক্ষুব্ধ হয়ে তার নৌ কমান্ডারকে সমুদ্রে ফেলে দেয়। পরের দিনও একইভাবে যুদ্ধ শুরু হলে দেখা যায় যে পার্সিয়ান জাহাজগুলো গ্রিকদের রণতরীর ওপর প্রবল বেগে আক্রমণ করতে ছুটে আসে। কিন্তু পার্সিয়ানরা যত সামনের দিকে এগোতে থাকে, গ্রিকরা কিন্তু তত পেছনের দিকে যেতে থাকে। এতে পার্সিয়ানরা মনে করে আজ বোধহয় গ্রিকরা তাদের ভয় পাচ্ছে। আসলে এটা যে থমেস্টিক্লিসের পাতা একটি ফাঁদ ছিল তা বোঝা যায় কিছুক্ষণ পরে। পার্সিয়ানরা ঘন কুয়াশার কারণে সামনে কোনো কিছু দেখতে পায় না, ফলে তারা প্রবল বেগে সামনে এগোতে শুরু করে। আর এরপরই দেখা যায় সমুদ্রের পাথরে ধাক্কা খেয়ে একে একে পার্সিয়ান জাহাজগুলো ধ্বংস হতে থাকে। আর এভাবে বোকা বানিয়ে থমেস্টিক্লিস পার্সিয়ান জাহাজগুলোকে ধ্বংস করে। তো এরপর গ্রিকরা চারদিক থেকে পার্সিয়ান বাহিনীর উপরে আক্রমণ করে। আর এখানে এই মুভির সবচেয়ে আকর্ষণীয় ফাইটিং সিনগুলো কিন্তু আমরা দেখি। থমেস্টিক্লিসের বাহিনীর অতর্কিত হামলায় মারা পড়তে থাকে পার্সিয়ান সেনারা। আর আগের দিনের মতো সেদিনও পার্সিয়ানরা যুদ্ধে পরাজিত হয়। তো পরপর দুইবার পরাজিত হয়ে রেগে অগ্নিশর্মা হয়ে যায় আর্টেমিসিয়া। তাই গ্রিকদের কাবু করতে এবার সে ভিন্ন পথ বেছে নেয়। সে থমেস্টিক্লিসের সাথে ব্যক্তিগত সাক্ষাতের জন্য বার্তাবাহক পাঠায়। বার্তাবাহক তাকে বলে যে আর্টেমিসিয়া থমেস্টিক্লিসের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করতে চায়, তাই তাকে অস্ত্রহীন অবস্থায় তাদের শিপে যেতে হবে। তো এই কথা শুনে থমেস্টিক্লিসের সৈন্যরা তাকে যেতে নিষেধ করে। কিন্তু থমেস্টিক্লিস তাদের নিষেধ সত্ত্বেও আর্টেমিসিয়া কি বলতে চায় সেটা শুনতে চায়। তো থমেস্টিক্লিস তাদের শিপে যায়। সেখানে পৌঁছলে আর্টেমিসিয়া থমেস্টিক্লিসকে তার সাথে হাত মেলাবার প্রস্তাব করে। সে বলে যে তার মতন একজন কমান্ডার তার খুবই প্রয়োজন। আর আর্টেমিসিয়া নিজের যৌবনের লোভ দেখিয়ে থমেস্টিক্লিসকে কাবু করতে চায়। থমেস্টিক্লিসও এর সুযোগ নেয়। আর্টেমিসিয়া সুযোগ দিলে সেও আর্টেমিসিয়ার সাথে শারীরিক সম্পর্ক করে। তো তখন আর্টেমিসিয়া তাকে আত্মসমর্পণের প্রস্তাব দিলে সে সেটা নাকচ করে দেয়। এতে আর্টেমিসিয়া ক্ষিপ্ত হয়ে তার গলায় ধারালো তলোয়ার ধরে। কিন্তু এখন যেহেতু থমেস্টিক্লিস অস্ত্রহীন অবস্থায় আছে, তাই যুদ্ধের নীতি মোতাবেক সে থমেস্টিক্লিসকে হত্যা করতে পারে না। তাই সে রাগান্বিত হয়ে থমেস্টিক্লিসকে তার জাহাজ থেকে বের করে দেয়। তো থমেস্টিক্লিস যখন তার বাহিনীর কাছে ফিরে আসে, তারা কি ঘটেছে জানতে চায়। তো থমেস্টিক্লিস তাদেরকে জানায় যে পরবর্তীতে পার্সিয়ানরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ করবে, কাজেই তারা যেন প্রস্তুত থাকে। তো পরের দিন যুদ্ধে দেখা যায় যে পার্সিয়ান জাহাজগুলো সমুদ্রের পানিতে কালো আলকাতরা মেশাচ্ছে। অন্যদিকে কাঁধে ব্যাগ নিয়ে সাঁতার কেটে কিছু পার্সিয়ান সৈন্য থমেস্টিক্লিসের নৌবহরের দিকে আসছে। আর তার কিছুক্ষণ পরেই পার্সিয়ান জাহাজ থেকে একে একে আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে থমেস্টিক্লিসের বাহিনীর দিকে। আর তখনই বোঝা যায় যে পার্সিয়ানরা এতক্ষণ যা পানিতে মিশাচ্ছিল তা ছিল তরল দাহ্য পদার্থ, অর্থাৎ যা আগুনের স্পর্শে বিস্ফোরিত হবে।
তো গ্রিকরা পার্সিয়ানদের জাহাজে তীর মারতে থাকলে আগুনের গোলা পার্সিয়ানদের জাহাজে লেগে সেখানেও আগুন ধরে যায়। তো এরই মধ্যে থমেস্টিক্লিসের কমান্ডার আর্টিমিশিয়ার মারা তীরের আঘাতে মারা যায়। অন্যদিকে কালো ব্যাগ নিয়ে আসা পার্সিয়ান সৈন্যরা গ্রিকদের রণতরীতে পৌঁছালে আর্টিমিশিয়া তার নিজের সৈন্যদের গায়েই অগ্নিতীর ছুড়ে মারে, কারণ তার সৈন্যদের গায়ে সাঁটানো ওই ব্যাগগুলোতেই ছিল মূলত বিস্ফোরক দ্রব্য, আর আগুনের স্পর্শে সেগুলো বিস্ফোরিত হবে। ফলে সাথে সাথে থমেস্টিক্লিসের জাহাজে আগুন ধরে যায়, তাদের রণতরীগুলো ধ্বংস হয়ে সমুদ্রে তলিয়ে যায়। আর তা দেখে আর্টিমিশিয়া মনে করে যে থমেস্টিক্লিস বোধহয় মারা গিয়েছে। তো থমেস্টিক্লিস পানিতে ডুবে গেলেও তার কমান্ডার তাকে তুলে আনে। ফলে এরপরের সিনে দেখা যায় যে থমেস্টিক্লিস আসলে মারা যায়নি, সে বেঁচে আছে, আর তার সৈন্যদের রক্ততে আজিয়ান সাগরের পানি লাল হয়ে গেছে। তো এরূপ বিপর্যয়ের পর থমেস্টিক্লিস আর তার সৈন্যরা হতাশ হয়ে পড়ে, কারণ অল্প আর যার সৈন্য বেঁচে আছে তা নিয়ে যুদ্ধ নামা মানে আত্মহত্যার সামিল। তো এরই মধ্যে খবর আসে যে রাজা লিওনাইডাস আর তার 300 সেনাবাহিনীর যুদ্ধে জেরোজিক্সের বাহিনীর হাতে নিহত হয়েছে, আর পার্সিয়ানরা হটগেটস দখল করে নিয়েছে এবং এরপরই এথেন্স আক্রমণ করতে তারা ছুটে আসছে। তো লিওনাইডাসের এই আত্মহত্যির খবর শুনে মর্মাহত হয় থমেস্টিক্লিস। তবে কিছুক্ষণ পর এর তাৎপর্য অনুধাবন করতে পেরে সে পুনরায় অনুপ্রাণিত হয়ে ওঠে, কারণ এটা কোনো পরাজয় ছিল না, বরং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার কারণে তারা মরে গিয়েও বিজয়ী হয়েছে। তো এই গৌরবের সংবাদ পুরো গ্রিসে ছড়িয়ে দিতে বলে থমেস্টিক্লিস, যাতে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে পুরো গ্রিক ঐক্যবদ্ধ হয়ে পার্সিয়ানদের বিরুদ্ধে লড়াই করে। এদিকে জেরোজিক্স এফিএলটিস অর্থাৎ যে লিওনাইডাসের বাহিনীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তো সেই কুজোকে দিয়ে লিওনাইডাসের অস্ত্র থমেস্টিক্লিসের কাছে পাঠায়। সে এসে থমেস্টিক্লিসকে জানায় যে রাজা জেরোজিক্স এথেন্স আক্রমণ করতে আসছে, আর সে পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দিবে। কাজেই সে যদি এথেন্সকে রক্ষা করতে চায় তবে যেন জেরোজিক্সের সামনে মাথা নত করে আত্মসমর্পণ করে। কিন্তু আমরা সবাই জানি যে গ্রিকরা কিন্তু কখনোই কারোর সামনে আত্মসমর্পণ করে না এবং যুদ্ধের ময়দান থেকেও কিন্তু তারা পালায় না। তাই থমেস্টিক্লিস এফিএলটিসকে বলে যে তুমি জেরোজিক্সকে গিয়ে জানাও আমরা আত্মসমর্পণ করব না। তো এরপরের সিনে দেখা যায় যে এফিএলটিস এই সংবাদ গিয়ে জেরোজিক্সকে দিলে সেখানে থমেস্টিক্লিসের বেঁচে থাকার সংবাদ শুনে আর্টিমিশিয়া অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল থমেস্টিক্লিসকে সে মেরে ফেলেছে। তো এরপর আর্টিমিশিয়া ক্ষিপ্ত হয়ে পুনরায় যুদ্ধ করতে উদ্যত হয়, কিন্তু জেরোজিক্স তাকে বাধা দেয়। কিন্তু আর্টিমিশিয়া জেরোজিক্সের কথা না শুনলে জেরোজিক্স তার উপর রাগান্বিত হয়। তো সেখানে তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। এদিকে লিওনাইডাসের তলোয়ার নিয়ে থমেস্টিক্লিস স্পার্টায় কুইন গোগ্রার কাছে আসে। সে তাকে সমবেদনা জানায় এবং পুনরায় পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সহযোগিতা চায়, কিন্তু এবারও কুইন তা করতে রাজি হয় না। ফলে আবারও হতাশ হয়ে থমেস্টিক্লিস সেখান থেকে চলে আসে। তো এরপর থমেস্টিক্লিস তার সৈন্যদের কাছে আসে এবং তাদেরকে বলে যে যদি তারা নিজেদের জীবন বাঁচাতে পিছপা হতে চায় তবে যুদ্ধের ময়দান ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু বুঝতে হবে এরা হচ্ছে গ্রিক যোদ্ধা, তারা মৃত্যুকে পরোয়া করে না কিংবা যুদ্ধের ময়দান থেকে পালায় না। তাই তারা অবশিষ্ট সৈন্য নিয়ে পুনরায় পার্সিয়ানদের সাথে যুদ্ধ করতে সম্মত হয়। সৈন্যরা একে একে হাত তুলে থমেস্টিক্লিসের পাশে থাকার সম্মতি দেয়, আর তাদের এই মনোবল দেখে খুশি হয়ে এবার থমেস্টিক্লিস একটি মোটিভেশনাল স্পিচ দেয়। আর এ থেকেই বোঝা যায় যে এবার যে যুদ্ধটা হতে যাচ্ছে তা কতটা ভয়ঙ্কর হবে। তো পরের দিন যুদ্ধ শুরু হলে গ্রিকরা সিনেম্যাটিক ওয়েতে যুদ্ধের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে পার্সিয়ানরাও আজকে সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে যুদ্ধ করতে হাজির হয়, আর তারপরে শুরু হয় মারাত্মক ফাইটিং সিন। একে একে তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হতে থাকে দুই পক্ষের সৈন্যরা। তবে এবার থমেস্টিক্লিসের সেনারা বেশি নিহত হয়, কারণ যেহেতু পার্সিয়ানরা সংখ্যায় অনেক বেশি ছিল তাই তাদের আঘাত বেশি তীব্র ছিল। এদিকে আর্টিমিশিয়া আজকে নিজেও দুহাতে তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করে। সে একে একে থমেস্টিক্লিসের যোদ্ধাদেরকে হত্যা করতে থাকে। তারপর সে থমেস্টিক্লিসের দিকে এগিয়ে আসে। এদিকে থমেস্টিক্লিসও এবার যুদ্ধ করতে ঘোড়ায় চেপে বসে। সে ঘোড়া হাঁকিয়ে এ জাহাজ থেকে ও জাহাজে ছুটে চলে আর যুদ্ধ করে। তবে কিছুক্ষণের মধ্যে আর্টিমিশিয়া থমেস্টিক্লিসের ঘোড়াটিকে মেরে ফেললে এবার আর্টিমিশিয়া আর থমেস্টিক্লিসের মধ্যে শুরু হয় মুখোমুখি যুদ্ধ। যেহেতু দুজনই সেরা যোদ্ধা তাই দুজনের মধ্যে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। যুদ্ধের এক পর্যায়ে দুজনই দুজনের তলোয়ার এমন ভাবে তাদের গলার কাছে ধরে যে আর একটু হলেই দুজনে মারা পড়বে। তো এরপর দেখা যায় যে থমেস্টিক্লিসের তলোয়ারের আঘাতে আর্টিমিশিয়ার হাতের তলোয়ার পড়ে যায়, আর এরই মধ্যে গ্রিকদের শত শত জাহাজ এসে পার্সিয়ানদেরকে ঘিরে ফেলে। অর্থাৎ থমেস্টিক্লিসকে হেল্প করতে এবার স্পার্টানরা তাদের পুরো নৌবহর নিয়ে যুদ্ধ করতে চলে আসে, আর তা দেখে থমেস্টিক্লিস আর্টিমিশিয়াকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু বুঝতে হবে আর্টিমিশিয়া নিজেও কিন্তু ছিল গ্রিকদেরই সন্তান, তাই তার ধমনীতেও আত্মসমর্পণের নীতি নেই। কাজে সে আত্মসমর্পণ না করে
পুনরায় থমিস্টিকলিসকে আক্রমণ করতে উদ্যত হয়, আর তাই বাধ্য হয়ে থমিস্টিকলিসকে তাকে সেখানেই মেরে ফেলতে হয়। অন্যদিকে দেখা যায় যে স্পার্টানরা থমিস্টিকলিসের বাহিনীর সাথে যোগ দিয়ে একযোগে পার্সিয়ানদের উপরে আক্রমণ করছে, আর এখানেই মুভিটি শেষ হয়। তো এই মুভির তৃতীয় পার্ট হয়তো ভবিষ্যতে রিলিজ হতে পারে। রিলিজ হলে সেই এক্সপ্লেনেশনটিও আমাদের চ্যানেলে আমরা আপলোড দিব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।